দিনটা ছিল 25শে মার্চ। সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার সোনার বাড়িতে যাওয়ার জন্য। মানে তোমাদের প্রত্যেকের ভালোবাসার দিদি, বলবো না নামটা, পুরোটা ব্লগ দেখো তারপরেই বুঝতে পারবে। তো প্রথমেই কিন্তু এখান থেকে ব্যাঙার মোড়ে চলে এসেছিলাম। এই যে ব্যক্তিগুলোকে নিয়ে যাব তাদের সাথে দেখা করে তাদের গাড়িতে উঠে যাওয়ার জন্য। তো প্রথমেই গাড়িতে উঠে পড়েছি। আর এরপরে আমাদের হাবড়া, তো তোমরা সবাই চেনো হাবড়ার দিকে তখন আমরা ঢুকছি, কারণ আরও একজন ব্যক্তি আমাদের জন্য ওয়েট করছিল ওদিক থেকে। সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ করলেই দেখতে পারবে। এরপরেই চলে আসে সেই বিরক্তিকর সময়, যেটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু কিচ্ছু করার নেই, করতেই হবে। তা প্রথমেই কিন্তু মুখটাকে ঢ্যাকচ্যাক করে, এই যে প্রথমেই দেখছো, এই যে মানে কী বলবো, এই যে এরা পাহাড় আমার মাথায় পরিয়ে দেওয়া হলো, যেটা আমার মাথায় আবার ঢুকছিল না। তারপর আবার আমার চুলটুলগুলো খুলতে হলো, মানে সাড়ে সর্বনাশ যাকে বলে, এই মানে সত্যি এটাকেই বলে। আমার তো একদম ভালো লাগে না। কার কার আমার মতন এই জিনিসটা করতে ভালো লাগে না অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানিও। এরপরেই আমার মাথার মধ্যে ঢুকে একটা বাড়ি দিয়ে দিল। মানে ও যে হেলমেট পরাচ্ছে না অন্য কিছু, মানে আমার মাথাটাকেই ফাটিয়ে ফেলেনি। আমার ভাগ্য ভালো। যাই হোক, ফাইনালি হেলমেটটা পরলাম। আর এরপর হেলমেটটা পরে দেখো আমাকে কীরকম লাগছে, তোমরা একটু কমেন্ট করে জানিও। তারপরে তো এই হেলমেট পরে সরে নিয়ে একদম যাওয়ার জন্য আমরা রেডি। বিশ্বাস করো আমার না লিটারেলি কান্না পাচ্ছিল হেলমেটের মধ্যে। তারপর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই ব্যক্তিও আমাদের সাথে যাবে, ওই যে দূর থেকে আসছে ও। তো দেখো আমাদের সবাইকে কেমন লাগছে এই হেলমেট একজনের মাথায়। আমাদের বডির থেকে হেলমেটগুলোর ওয়েট অনেক বেশি। এরপরে তো গাড়ি চলা শুরু হলো, মানে সে তো শুরু হলো, থামবে কখন আমরা জানতাম না। তারপরে গাড়ি চলছে চলছে, চলেই যাচ্ছে। আর আমি ওই হেলমেট পরে কিছু দেখতে পাচ্ছি না, শুধু ফোনটা উঁচু করে নিয়েছি। মানে একেবারে বিরক্তিকর, মানে একটুও পছন্দ হয় না। বিশ্বাস করো, সব ঠিক ছিল, যাওয়া ঠাওয়া সব ঠিক ছিল, বাট এইটা একদম অস্বস্তিকর জিনিস। আর এরপরে দেখো আমার গাড়ি চড়তে তো আর বলো না, পিছন ব্যথা হয়ে গেছে। ওই জন্য গাড়িটাও একটু চেঞ্জ করে নিলাম। এখান থেকে কিন্তু আবার ভাইয়ের বাইকে উঠে পড়েছিলাম। ওর যদিও এটা উঠেও কোনো লাভ হয়নি আলটিমেটলি, কারণ এতক্ষণের জার্নি সে বলে বোঝানো যাবে না। আর এরপর দেখতে দেখতে কিন্তু আমরা এয়ারপোর্টের সামনেও চলে এসেছি। মানে এই জায়গাগুলোর ভিউটা ছিল একদম আলাদাই, সত্যি ভীষণ ভালো লাগছিলো। দূর থেকে দেখছি ওই যে একটা ফ্লাইট কিন্তু যাচ্ছে, আমি পুরোটা তুলতেও পারিনি, ওখানে তুলতেও বারণ করছিল ওরা। যাই হোক, এখান থেকেও কিছু ক্লিপ যেতে যেতে নিচ্ছিলাম, মানে বোরিং ফিল যাতে না হয়। তবুও আলটিমেটলি লাভ নেই, বোরিং ফিল সেই হচ্ছিলোই যেতে যেতে। আর আমি কিন্তু বাড়ির থেকে খেয়ে বেরিয়েছিলাম, কারণ আমি বাইরের খাবার খুব একটা খেতে পছন্দ করি না, আর আমার ভালোও লাগে না। তো এখান থেকে অনেকটা পথ যাচ্ছি। আর এরপর দেখো এই সব জায়গাগুলো তো চেনোই, যে কি ব্রিজ, বেশ কি একটা ব্রিজ, আমি বলতে পারবো না, আমার মনে পড়ছে না। কারণ আমার এইসব জায়গা খুব একটা যাওয়া না, কেউ জানলে কমেন্ট করো। এরপরে কিন্তু আমরা একটা ধাবার সামনে নেমে পড়েছিলাম। আর এখান থেকে আমার এই যে মাথার উপর থেকে পাহাড়টাকে খুলে দেওয়া হচ্ছিলো। আর আমার চুলটার অবস্থা দেখো তোমরা, মানে পুরো পাগলের মতন হয়ে গেছে। এরপর তো একটু রিল্যাক্স করি, ঢং সং করে নিচ্ছিলাম। আর ওরা কিন্তু দাঁড়িয়ে গেছিলো একটু খাওয়ার জন্য, কি খাবে, ডিম টোস্ট। যাই হোক, এখান থেকে ওরা খাওয়া দাওয়া করে নিল। আর আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা স্প্রাইট, কারণ বাইরে বেরিয়ে আমি এর থেকে বেশি কিছু খাই না। স্প্রাইটটা খাচ্ছিলাম, মানে এত গরম থেকে আসার পর ঠান্ডা ঠান্ডা স্প্রাইটটা খেতে ভীষণই ভালো লাগছিল। তো এখানে স্প্রাইট খেতে খেতে আমার মুখে ঝুঁকে পড়ে যাচ্ছে, মানে আমি একটা আলাদাই শান্তি পাচ্ছি তখন স্প্রাইটটা খেয়ে। আমার মুখটা দেখে আশা করি বুঝতে পারছো তোমরা। আর বিশ্বাস করো, কেউ যদি আমাকে অপশান দেয় ঠান্ডা খাওয়ার জন্য, আমি কিন্তু স্প্রাইটটা খেতে ভীষণ ভালোবাসি। আর সেটাই খেতে খেতে দেখি এখানে একজন সুন্দরী চলে এসছে, তাকেও কিন্তু একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। দেখো কত সুন্দর দেখতে ওকে। যাই হোক, এরপর এখান থেকে আবার বেরিয়ে পড়লাম আমার মাথায় সেই পাহাড়টাকে দেওয়ার জন্য। আমার মুখটাকে দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে কতটা কষ্ট লাগে আমার এটা পড়তে, একটু পছন্দ। আমি বারবার বলছি আমার এটা কি খুললে হবে না, কিন্তু খুললে তো হবেই না, মানে অস্বস্তিকর যাকে বলে। যাই হোক, এখান থেকে আবার শুরু হয়ে গেল আমাদের যাওয়ার জার্নি। তো ফাইনালি আমরা সেই রাস্তাতে ঢুকলাম যার বাড়িতে যাচ্ছি। ব্লগটা দেখতে হবে তার জন্য, কার বাড়িতে গেছিলাম আমি। এই রাস্তাতে ঢুকে তো আবার ভুলভাল রাস্তায় চলে গেছিলাম। তারপরে কিন্তু ফাইনালি ওই যে দূর থেকে ওই মানুষটাকে দেখতে পাচ্ছ, উনি আমাদের নিতে এসেছিলো। এবার তো আশা করি চিনতেই পারছো তোমরা, বুঝতেই পেরে গেছো আমরা কার বাড়িতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি চলে গেছিলাম আমার দিদির বাড়িতে। এরপরে
ফাইনালি দিদির বাড়িতে যাচ্ছি, তখনও এক্সাইটেড যে ওর বাড়ি কখন দেখবো। ওই যে দূর থেকে পেতনিটাকে দেখতে পাচ্ছ আমার জন্য দাঁড়িয়ে রয়েছে, আর ওই যে আমার সোনা ওইখানে দাঁড়ানো। এরপর তো মানে রিল্যাক্স যে এবার আমাকে আর কত ঘন্টার জন্য আর ফাইনালি হেলমেটটা পরতে হবে না। খুললাম হেলমেটটা, আমার মুখটাকে দেখে তো বুঝতেই পারছো যে কতটা খুশি আমি হয়ে গেছি। আর এই যে আমার পেতনিটা দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, খুব মানে কি বলবো, আমাকে দেখলে বিশাল খুশি হয়ে যায়। আর এরপরে ঘরে এসে ওর সাথে একটু ক্লিপ স্লিপ নিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, আর এসেই কিন্তু ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে আমার সাথে। আর এরপরে দেখো ওর জন্য কিন্তু আমি ছোট্ট একটা গিফট নিয়ে গেছিলাম, মানে যেটা ওর কাছে, ওর থেকে আমার কাছে বেশি দামি না, বাট ও বলছিল কেন এনেছিস। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এই গিফটটা ঠিক তোমাদের কেমন লেগেছে। ওর অনেক দিনের ইচ্ছা ছিল একটা ছোট্ট স্টোন পরার, আমার ইচ্ছা ছিল যে ওকে আমি দেবো, যাতে সবসময় ওটা নাকে পড়ে থাকে আর আমার কথা বারবারের জন্য মনে করে। তো ওর কিন্তু নিজেরও ভীষণভাবে নাকেরটা পছন্দ ছিল। তোমাদের একটু ক্লোজলি দেখিয়ে দিই নাকেরটা। এই যে একটা ছোট্ট একটা স্টোন ছিল, মানে ওর মুখের সাথে ভালো মানাবে। যাই হোক, ওর নিজেরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল আমার দিদির স্টোনটা, আর আশা করি সেটা তোমরা ওর ব্লগে দেখেইছো। যাই হোক, এরপরে কিন্তু ওই যে দেখো টিয়া চলে এসেছিলো আর আমাদের ননও চলে এসেছিলো। টিয়ার সাথে কিন্তু আজ আমার ফার্স্ট দেখা, তো ও আমার জন্যই এসেছিলো বেসিক্যালি, আমি যে আসবো সেই কারণে। আর এই দিকে দেখো কত আদর হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় একটা ব্যাপার কি জানো, আমাদের ননও আমাকে আর দিদিকে দুজনকেই পিসি হই কিন্তু মাসি বলে ডাকে, সবথেকে এটা কিউট লাগে। এরপরে দিদি কিন্তু মশলা টশলা করে রান্নার দিকে চলে গেছিলো, আর ও কিন্তু মিক্সিতে মশলা টশলাগুলো করে নিচ্ছিল, আর টিয়াও এইদিকে ফ্রেশ হয়ে নিয়েছিল। আর এরপরে কিন্তু আমি একটুখানি এই পাখিগুলোকে দেখে নিচ্ছিলাম। দেখো ওর বাড়িতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি আছে, আর পাখিগুলো দেখতে কত সুন্দর দেখো বলো তো। এই পাখিগুলোর নাম আমি যতদূর জানি বদ্রি পাখি, খুব সুন্দর লাগে পাখিগুলোকে। আর এরপরে আমি আর দিদি একটু দেখো এই ভিখারির মতন পুরো একদম, মানে ভিখারি ঠিক বলবো না, ওই কাজের মাসিগুলোর মতন আমি আরও, ও একটা গামছা মাথায় আর আমি একটা এই স্কার্ফ মাথায় দিয়ে পাগলের মতন করে একটু দোকানে চলে গেছিলাম কয়েকটা জিনিস আনার জন্য। আর এরপরে এই যে এই ব্যক্তির কাছ থেকে একটু রিভিউ নিচ্ছিলাম যে আমার দিদির বাড়ি তোর কেমন লাগছে। এই বলতে বলতে দেখো এক্ষুনি আবার একটা ঝামেলা লেগে যাবে, মানে ওর সাথে আমার সবসময় ঝামেলা লাগে, কেন জানি না, এরকম কেন হয় আমি বুঝতে পারি না। এরপর তো চলে আসলাম খাওয়ার পর্বে। খাওয়ার পর্বে প্রথমেই তো ছিল খাসির মাংস, ডাল ঠাল আরও অনেক কিছু ছিল, অত কিছু তুলতে পারিনি। আর একদম লাস্টে ছিল আমের চাটনি, যেটা দেখে এখনই আমার জিভে আবার জল চলে আসছে। আর এই দেখো আমরা কিন্তু নিজে সবাই মিলে খেতে বসে গেছিলাম, মানে সবাই মিলে খেতে বসার একটা মজাই আলাদা, যেটা এভাবে মুখে বলে তো প্রকাশ করা যায় না। আর এই যে আমাদের ননও মাকে সারা সময় জ্বালায়। যাই হোক, আর লাস্টে আমার সাথে এমন একটা প্র্যাঙ্ক হয়েছে, আশা করি তোমরা দেখেছো। মানে গেছি ওর বাড়িতে আর দাদা আমাকে গোবর খাইয়ে দিয়েছে, লিটারালি আমি বুঝতে পারিনি যে আমি গোবর খাচ্ছিলাম, মানে অনেকক্ষণ পরে আমি রিয়েলাইজ করেছি। তাই আমি বলছি কী করে পারলো এটা করতে। তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখেছো, এটা আমার নতুন করে আর বলার কিছু নেই। যাই হোক, এরপরে তো সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে গেলাম, সবাইকে টাটা করে দিলাম। আর এরপর বেরিয়ে একদম চলে আসলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এরপরে দেখো রাস্তায় এসে ওরে বাপ রে বাপ, সে কি জ্যাম। এখানে এসেও কিন্তু ফিনিশ নয়, এখানে এসেও উল্টো পাল্টা রাস্তায় গেছি। আমাদের ওই দিন লাকটাই ছিল খারাপ, মানে উল্টো পাল্টা রাস্তায় বারবার গেছি, আর ম্যাপটাও সেরকম প্রবলেম করছিল। যাই হোক, ফাইনালি চলে এসেছিলাম বাড়ির দিকে। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।